ওসমান হাদী ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তিনি আততায়ীর গুলিতে আমি ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করছি। দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে, বিভিন্ন জায়গায় শোক হচ্ছে। কিন্তু কোনো হত্যা কখনো কাম্য করি না, আমরা কোনো হত্যার সমর্থন করি না। তো ছাত্রলীগ আওয়ামী লীগ নিষিদ্ধ, অতএব আমাদের কোনো দায় নাই। বিএনপি করে, জামাত করে, তাদের উপর হামলা করতে হবে। এখন থেকে শুরু করো, কথা পরিষ্কার। শুধু মুখেই বলো, আগে করে দেখাও। মানে সমর্থন করেন না, কাম্য নয় বলছেন, কিন্তু বক্তব্যগুলো তো এরকমই এই আসছে। বক্তব্যগুলো কি আওয়ামী লীগের অফিসিয়াল পেজে আপনি দেখেছেন? দেখেন নাই। বক্তব্যগুলো কতটুকু সত্য, কতটুকু এআই দিয়ে তৈরি। এরকম বক্তব্য তার কাছ থেকে তার অফিসিয়াল ফেসবুকেও এসেছে। আর এখন যারা প্রার্থী, যে সকল রাজনৈতিক দল আছে, সুশীল সমাজ, সাংবাদিক, বুদ্ধিজীবী, কেউ কি মনে করে যে বাংলাদেশে নির্বাচন করার কোনো পরিবেশ আছে? দলের আপনাদের প্রতি অভিযোগ যে নির্বাচনের পরিবেশকে নষ্ট করার জন্য আপনারা একদম তৎপর অবস্থায় আছেন। আওয়ামী লীগ তো নাই সারা বাংলাদেশে। আপনাদেরই ভাষ্য যে আমরা প্রকাশ্যে মিছিল করতে পারি না, ভোর থেকে পাচ্ছে, বাবাকে না পেয়ে ছোট্ট শিশুকে ধরে নিয়ে আসছে, মায়ের সামনে মেয়েকে দর্শন করা হচ্ছে। করব এজন্যই কি আমরা যে চোরাগোপ্তা হামলার আশ্রয়? মানে মাস্টার প্ল্যান, এটা যেভাবে তারা 5ই অগস্ট ঘটিয়েছিল, ঠিক সেভাবে ফয়সাল নামের একজন সাবেক ছাত্রলীগ নেতা, তিনি ভারতে পালিয়ে গেছেন এবং সাংবাদিক জুলকারনাইন সায়ের তিনি প্রকাশ করছেন, সিসিটিভির ফুটেজটা সহ প্রকাশ করে তিনি বলছেন যে ভারতে পালিয়ে গেছেন তিনি। ভারতীয় একটা নাম্বার তাকে জোগাড় করে দিয়েছেন জাহাঙ্গীর কবির নানকের পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব। তাকে তো বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কায়সার কামাল জামিন করিয়েছেন, এটা রুমিন ফারহানা বলেছেন। মির্জা আব্বাস তো প্রকাশ্যে বলেছেন, সাদিক কায়েমের কথা বলেছেন, আমরা একটি দলের লুঙ্গির নিচে আশ্রয় নিয়ে একটি দলের গুপ্তভাবে সংগঠন করে আবার রাতারাতি খুলস পাল্টে। আমি আমি এখন আমি এখন ছাত্রলীগ আমি আমি প্রকাশ্যে আপনাকে রাজনীতি করতে পারছে না, এ কারণে কি ছাত্রলীগও এখন কোন রকম লুঙ্গির নিচে লুকিয়ে এরকম? আওয়ামী লীগের ইতিহাস আপনি জানেন না? পাকিস্তান আমলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল। আমরা এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায়নি, 75-এর পরে ঘুরে দাঁড়ায়নি আওয়ামী লীগ। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই, এই সময়ের পালস অফ পলিটিক্স। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর অভিযুক্ত খুনি হিসেবে শনাক্ত হয়েছে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম দাউদ। অনুসন্ধানে বলা হচ্ছে, গুলি করার পর তিনি নিরাপদেই পালিয়েছেন ভারতে। সেখানে তাকে পৃষ্ঠপোষকতা করছে জাহাঙ্গীর কবির নানকের কর্মীরা। এদিকে আলোচনায় আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একের পর এক ভার্চুয়াল বক্তব্য, যেখানে তিনি বলছেন যারা বিএনপি জামাত করে এখন তাদের উপর হামলা করার কথা দিচ্ছেন, দেখে নেবার হুমকি। তার পুত্র সজীব অজিত জয়ও দিচ্ছেন নির্বাচন বন্ধে সহিংসতার বার্তা। নির্বাচন বানচালে কি অর্জন করতে চায় আওয়ামী লীগ? হাদী হত্যাকাণ্ডে কিভাবে এড়াবে সম্পৃক্ততা? হাদী ছাড়াও এই তালিকায় আর কে কে? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি আওয়ামী লীগের সাবেক এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। থ্যাংক ইউ আমাকে এখানে নিয়ে আসার জন্য, এবং আপনার সকল দর্শক শ্রোতাকে আমি আমার নির্বাচনী এলাকা সিলেটের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। জি, ধন্যবাদ। আমি শুরু করতে চাই আপনার কাছে যে শরীফ ওসমান হাদী ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তিনি আততায়ীর গুলিতে আমরা জানলাম যে শেষ খবর তিনি মারা গেছেন, নিহত হয়েছেন। আপনি নিশ্চয়ই দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি সয়লাব, দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে, বিভিন্ন জায়গায় শোক হচ্ছে। আমি আপনার কাছ থেকে প্রথমে একটু জানতে চাই আপনার অভিব্যক্তি, আপনার দলের নেতাকর্মীদের অভিব্যক্তি আসলে এই ঘটনার পর কেমন? আমি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে দেখছিলাম, কোনো প্রতিক্রিয়া আমি দেখিনি। আপনার প্রতিক্রিয়া কেমন? আওয়ামী লীগের অফিসিয়াল পেজে হয়তো পরে প্রতিক্রিয়া দেবে। আমি ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করছি। তার পরিবার, তার স্ত্রী, সন্তান এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যে বাংলাদেশে কোনো মৃত্যু কিন্তু কাম্য নয়। বিশেষ করে আমাদের যে অতীত অভিজ্ঞতা, গত 54 বছরে যে আমাদের অনেক রাজনৈতিক নেতা হত্যার শিকার হয়েছে, আততায়ী গুলিতে নিহত হয়েছে। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 75-এর 15ই আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর পরবর্তীতে অনেকেই হত্যার শিকার হয়েছে। তো আমরা কিন্তু কোনো হত্যা কখনো কাম্য করি না, আমরা কোনো হত্যার সমর্থন করি না। জি, আপনি বলছেন হত্যা কাম্য নয়, সমর্থন করেন না। কিন্তু আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা ঘুরছে বা অনলাইনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর যে বক্তব্য শোনা যাচ্ছে, তিনি বলছেন যে তিনি দেখে নেবেন
তিনি গুনে গুনে রাখছেন বা চিহ্নিত করে রাখছেন। তিনি বলছেন মানে যেহেতু ছাত্রলীগ আওয়ামী লীগ নিষিদ্ধ, অতএব আমাদের কোনো দায় নাই, বিএনপি করে জামাত করে তাদের উপর হামলা করতে হবে, এখন থেকে শুরু করো, কথা পরিষ্কার। এবং এটিও বলছেন যারা আমাদের মানে কর্মীরা যখন বলছেন আমাদের মারছে তাদেরও মারতে হবে, তিনি বলছেন যে শুধু মুখেই বলো, আগে করে দেখাও। মানে সমর্থন করেন না, কাম্য নয় বলছেন, কিন্তু বক্তব্যগুলো তো এরকমই আসছে। আচ্ছা দেখেন, এই বক্তব্যগুলো কি আওয়ামী লীগের অফিসিয়াল পেজে আপনি দেখেছেন? দেখেন নাই। বক্তব্যগুলো কতটুকু সত্য, কতটুকু এআই দিয়ে তৈরি, এটাও তো একটি তর্কের বিষয়। হুম। দ্বিতীয়ত আপনি দেখেন যে 1975-এর 15ই আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হয়েছে, 2003 সালে 21শে আগস্টে যে গ্রেনেড হামলা হয়েছে, আমরা কিন্তু কোনো হত্যার বিচার, আমরা প্রতিশোধ নেইনি, আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার করেছি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড 96 থেকে 2001-এ আমরা ক্ষমতায় ছিলাম, আমরা চাইলে অন্য প্রক্রিয়া কিন্তু বিচার করতে পারতাম, কিন্তু আমাদের দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় চেয়েছেন যে আইনের মাধ্যমেই যেন বিচার হয়, আইনের শাসন যেন বাংলাদেশে হয়। একই আদলে 21শে আগস্টে গ্রেনেড হামলায় আমাদের 22 জন নেতাকর্মীকে হত্যা করা হলো, আমাদের নেত্রীর উপরে হামলা করা হলো, আমরা কিন্তু কোনো প্রতিশোধ নিইনি। আওয়ামী লীগের আপনি অতীত ইতিহাস দেখেন, আওয়ামী লীগের জন্মর পর থেকে কিন্তু আওয়ামী লীগ নির্যাতিত হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা হত্যার শিকার হয়েছে, মার খেয়েছে, কিন্তু আমরা আইনের প্রতি, এই দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, দেশের স্বাধীনতার প্রতি, দেশের সংবিধানের প্রতি আমরা সম্মান, এবং আমরা সব সময় সংবিধানের প্রতি সম্মান থাকার কারণে আমরা আইনের মাধ্যমে জি, আমরা কিন্তু সব। গুম, বিচার এখন বহির্ভূত হত্যা এগুলো নিশ্চয়ই আইনের মাধ্যমে না। এরকম অনেক অভিযোগে একদম যুক্তরাষ্ট্র থেকে স্যাংশনও পেয়েছেন আপনাদের সময়েই। মানে এতই সম্মানের বিষয়টা কি আসলেই মানে আপনারা সত্যিই মনে করেন যে সত্যিই আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল? দেখেন, একটি সরকার যখন আপনি চালাবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইন্ডিয়ার একটি পত্রিকায় সেই ইন্টারভিউতে বলেছে যে সরকার চালালে অনেক ভুলভ্রান্তি হয়, কিন্তু আমরা প্রত্যেকটি জিনিসের, প্রত্যেকটি অপরাধে আমরা তদন্তের ব্যবস্থা করেছি। যখনই আমেরিকা থেকে নিষেধাজ্ঞা জারি হলো, কিংবা আমেরিকা থেকে বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে যখনই অভিযোগ এসেছে, সেই অভিযোগগুলোর কিন্তু আমরা আহ বারবার কিন্তু সেগুলা তদন্ত করেছি, আমরা কেন হয়েছে, কি হয়েছে, এবং সেগুলোর রিপোর্ট কিন্তু আমরা বের করেছি। ইভেন 5ই আগস্টের পরে, আগে যে বাংলাদেশে যে আন্দোলনরত ছাত্ররা মারা গিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তখন বলেছেন যে আমরা জাতিসংঘের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ তদন্ত চাই, একটি বিচার বিভাগের তদন্ত কিন্তু একটি টিম করে দিয়েছিলেন একজন হুম। হাইকোর্টের একজন জাস্টিসকে দিয়ে। পরবর্তীতে 5ই আগস্ট পরে কিন্তু এগুলা আর আলোর মুখ দেখেনি। শেখ হাসিনা কিন্তু বারবার বলেছে যে আমরা এই লাশগুলা কবর থেকে এগুলা আবার তদন্ত করা হোক, কেন মারা গেল, কি হয়েছে। তো এগুলো একটি একটি আন্তর্জাতিক মানের, সকল পক্ষের, সকল পক্ষের যদি বক্তব্য নিয়ে একটি আন্তর্জাতিক মানের তদন্ত করেন, তাহলে আসল সত্য বের হয়ে আসবে। এটার জন্য জি। কে দায়ী? আসল সত্যটা তো আসলে বের হয় না। সেই মনে আছে কক্সবাজারে একজন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হলেন একজন রাজনৈতিক নেতাই তিনি। মাদক নিয়ে, আমার ঠিক নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তার একজন কাউন্সিলর ছিলেন, কাউন্সিলর, এক্স্যাক্টলি। তার কক্সবাজারের কাউন্সিলর। তার সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মানে সেটি ফোকাস করে স্যাংশনের বিষয়টা, সেটি তো অনেকবার এসেছে আলোচনায়। কোনো রকম তদন্ত, কোনো রকম বিচারের আওতায় কিন্তু তখন আনা হয় না। ওই একটি ঘটনায় অনেক বড় কিছু। এছাড়া আরও অনেক আছে, সেগুলোর দিকে এখন না যাই। কিন্তু আপনি বলছিলেন যে এগুলো কি আমি মানে শেখ হাসিনার যে বার্তাগুলো সেগুলোকে মানে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে দেখেছি কিনা একদম মনে করতে পারছি না, সবগুলো দেখেছি কিনা, কিন্তু এরকম বক্তব্য তার কাছ থেকে তার অফিসিয়াল ফেসবুকেও এসেছে। আর এছাড়া তো সজীব অজয় জয়, সাবেক প্রধানমন্ত্রীর পুত্র, তিনিও বলছেন সামনে নির্বাচন, সেই নির্বাচন বন্ধে সহিংসতার হতে পারে, সহিংসতার একটা হুঁশিয়ারিও তিনি দিয়ে রাখছেন। তাহলে কিভাবে আসলে মানে অস্বীকার করবেন যে সহিংসতার বিষয়টা আপনাদের কাছে কাম্য না, হত্যা আচ্ছা, বা এগুলো আপনারা কাম্য না, আপনারা চান না, আমি সমর্থন আমি করেন না? আপনাকে আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি, বাংলাদেশে কি সহিংসতা হচ্ছে না? আজকে লক্ষ্মীপুরে এনসিপি এবং ইসলামিক আন্দোলনের নেতাকর্মীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। নারায়ণগঞ্জের একজন প্রার্থী, উনি বিএনপির থেকে নমিনেশন পেয়েছেন, উনি বলেছেন উনি নির্বাচন করবেন না। আরেকটি রাজনৈতিক দলের নেতা বলেছেন উনি নির্বাচন করবেন না। আপনি কি মনে করেন বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ হয়েছে? গত 54 বছরে 11টি নির্বাচন বাংলাদেশে হয়েছে, সামরিক শাসনের অধীনেও হয়েছে, সামরিক শাসনের বাইরেও হয়েছে।
এখন যারা প্রার্থী, যে সকল রাজনৈতিক দল আছে, সুশীল সমাজ, সাংবাদিক, বুদ্ধিজীবী, কেউ কি মনে করে যে বাংলাদেশে নির্বাচন করার কোনো পরিবেশ আছে? আপনি কি মনে করেন? আপনি একজন সাংবাদিক, আপনি কি মনে করেন বাংলাদেশে নির্বাচন করা? আপনি একটি রাজনৈতিক দলের আপনাদের প্রতি অভিযোগ যে নির্বাচনের পরিবেশকে নষ্ট করার জন্য আপনারা একদম তৎপর অবস্থায় আছেন। প্রধান উপদেষ্টার ভাষণ শুনেছেন নিশ্চয়ই, তিনি বলছেন যে ফ্যাসিস্ট টেরোরিস্ট শব্দটাও নতুন করে যোগ করছেন আওয়ামী লীগের জন্য, যে তারা নির্বাচন বাচালের ষড়যন্ত্র হিসেবে, হাদির হত্যাকারী হিসেবে আপনাদেরকে চিহ্নিত করছে, মানে উনি উনি ব্যক্তিগত আক্রোশ থেকে এটা বলেছেন। আহ, আমার আমার আমি যতদূর মনে করি যে উনি একটি ব্যক্তিগত আক্রোশ থেকে এই কথাটা বলেছেন। আর আরেকটি জিনিস, আওয়ামী লীগ তো নাই সারা বাংলাদেশে। আপনাদেরই ভাষ্য যে আমরা প্রকাশ্যে মিছিল করতে পারি না, মসজিদে নামাজ পড়তে গেলে সেখানে মবের শিকার হচ্ছে, মন্দিরে প্রার্থনা করতে গেলে সেখানে মবের শিকার হচ্ছে, বাজারে, ছোট্ট বাজারে একটি মুদির দোকানদার, সেই মুদির দোকানদার তার ব্যবসা চালাতে পারছে না, বোর্ড থেকে পাচ্ছে, বাবাকে না পেয়ে ছোট্ট শিশুকে ধরে নিয়ে আসছে, মায়ের সামনে মেয়েকে দর্শন করা হচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ, আমাদের দলের নেতাকর্মীরা তো কেউ বাড়িতে নেই। তা আমাদের তো আমরা আমরা কিভাবে করব? এজন্যই কি আমরা যে, চোরাগোপ্তা হামলার আশ্রয়, মানে যেহেতু বাড়িতে নাই, কোথাও থাকতে পারছেন শুনেন, না, এটি সত্যি যে উনাদের আপনাদের উপর। ভাষ্য, জি। উনাদের ভাষ্য অনুযায়ী উনারা যার কথা বলছেন, তাকে তো বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কায়সার কামাল জামিন করিয়েছেন, এটা রুমিন ফারহানা হুম বলেছেন, হুম এটা তো আমরা বলিনি। উনাদের এমপি, বিএনপির এমপি নীলুফার ইসলাম, নীলুফার চৌধুরী মনি, হুম। উনি জামাতের দিকে আঙ্গুল তুলেছেন। মির্জা আব্বাস তো প্রকাশ্যে বলেছেন, সাদিক কায়েমের কথা বলেছেন। তো এটা তো আমরা বলিনি, এটা আসলে তাদের একটি মাস্টার প্ল্যান। এটা আহ, যেভাবে তারা 5ই অগস্ট ঘটিয়েছিল, ঠিক সেভাবে বাংলাদেশের যেন গণতান্ত্রিক অবস্থা ফিরে না আসে, বাংলাদেশের যে আমাদের যে পাসপোর্টের মান কমে গেছে, আন্তর্জাতিক ভাবে যে আমরা হেয় হয়ে যাচ্ছি, যে বাংলাদেশ একটি আমাদের পক্ষে বিপক্ষে অনেক কিছু থাকতে পারে, আমাদের, আমরা সরকার চালিয়েছি, আমাদের দোষ ছিল, গুণ ছিল, ভালো কাজ করেছি, দু একটা মন্দ কাজ হয়তো থাকতে পারে, কিন্তু বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে, বিশ্বে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিণত করে দিয়েছিলেন আমরা। সেটি আজকে কোথায়? আজকে বাংলাদেশের মান মর্যাদা কোথায় গিয়ে ঠেকেছে? আমরা বাংলাদেশ আজকে, আজকে আমরা মানুষ যদি অপরাধ করে তার জন্য আইন আছে। আপনি একটি পত্রিকার অফিস চালিয়ে দিবেন, আপনি আপনি এমবেসি উড়িয়ে দিবেন, আপনি ধানমন্ডি 32 নম্বরে একজন মহিলা গিয়েছে, তাকে হেনস্থ করবেন। আমি গতকালও একটি পত্রিকায় একটি নিউজ দেখলাম যে একটি মেয়ে স্কুলে যাচ্ছে, প্রকাশ্যে তার কাপড় খুলে নিয়ে যাচ্ছে। এই বাংলাদেশকে আপনি চেয়েছিলেন? এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম? নিঃসন্দেহে না, সেই বাংলাদেশ তো কারোরই কাম্য হতে পারে না, আপনার আমার কারোরই কাম্য না। কিন্তু মানে ওই একই অভিযোগে আপনাদের বিরুদ্ধে, মানে একই অভিযোগ না হলেও একটু ভিন্ন অভিযোগে আপনাদের বিরুদ্ধে আন্দোলনে গণ অভ্যুত্থান হয়ে গেছে। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মানে আইনের শাসনের অভাব, দুর্নীতি, এই অভিযোগগুলো তো আপনাদের বিরুদ্ধে। যাও, সেগুলো মোটা থেকে অনেক অভিযোগ। আপনিও বলছিলেন ভালো কাজের সাথে সাথে মন্দ কাজও হয়েছে। কিন্তু মানে যে হাদি হত্যাকাণ্ডের কথা নিয়ে কথা বলছিলাম, হাদিকে হত্যাকারী হিসেবে যাকে শনাক্ত করা হচ্ছে সিসিটিভির ফুটেজ থেকে, তিনি সাবেক ছাত্রলীগ নেতা, যিনি ভারতে পালিয়ে গেছেন। ফয়সাল নামের একজন সাবেক ছাত্রলীগ নেতা, তিনি ভারতে পালিয়ে গেছেন এবং সাংবাদিক জুলকারনাইন সায়ের তিনি প্রকাশ করছেন সিসিটিভির ফুটেজটা সহ প্রকাশ করে। তিনি বলছেন যে ভারতে পালিয়ে গেছেন তিনি, ভারতীয় একটা নাম্বার তাকে জোগাড় করে দিয়েছেন জাহাঙ্গীর কবির নানকের পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব। একটু খোলাসা করবেন যে আসলে মানে এই ঘটনা সম্পর্কে আপনাদের ভেতরে জানাশোনা কেমন? মানে আপনাদেরই একজন নেতার সাথে কথা হচ্ছিল, যেহেতু তিনি আমাকে এটা আনুষ্ঠানিকভাবে বলেন না, আমিও নাম না প্রকাশ করে বলি, আপনি যদি একটু ক্লিয়ার করেন সেই বিষয়টি, যে জাহাঙ্গীর কবির নানক আসলে তার সাথে আন্ডারগ্রাউন্ডের অনেকের অনেক যোগাযোগ আছে বা একরকম পৃষ্ঠপোষকতাও তিনি করেন, একটু খোলাসা করবেন। এটি তো এক পেশে অভিযোগ। যখন দ্বিতীয় পক্ষ উপস্থিত না থাকে, তখন কিন্তু আপনি অনেক কিছু আহ, বানিয়ে বলতে পারবেন, গল্প তৈরি করতে পারবেন। দেখেন, জাহাঙ্গীর কবির নানক একজন বীর মুক্তিযোদ্ধা। তার ইতিহাস দেখেন, সে 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে শুরু করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে জাহাঙ্গীর কবির নানক কাজ করেছেন। এরশাদ বিরোধী আন্দোলন, বাংলাদেশের যত দুর্যোগ দুর্বিপাকে জাহাঙ্গীর কবির নানক একজন মানুষ নিজের প্রাণের বই ইন্ডিয়াতে আছে, সেখান থেকে এক পেশে বক্তব্য যদি নেই, সেখান থেকে সে কিভাবে করবে? দ্বিতীয়ত, আমি ব্যক্তিগতভাবে, আমার দল কোনো হত্যাকাণ্ড সমর্থন করে না।
সে এই যার কথা বলা হয়েছে যে ফয়সল্লাহকে, সে তো তার সাথে ছিল। কেন কিভাবে এতদিন তার সাথে থাকতো? তো সে অস্ত্র সহ ধরা খেলো, যেখানে রুমিন ফারহানা নিজে বলেছেন যে উনি নিজে কোর্টে গিয়েছেন হুম, জামিনের জন্য, উনার দলের এবং উনার নির্বাচনী এলাকার নিরপরাধ মানুষের জন্য। সেখানে হাইকোর্ট জামিন দিয়েছিল, পরের দিন বেঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। সেখানে হাইকোর্টে জামিন হওয়ার পরে জেল গেটে আবার গ্রেফতার করা হয় নিরপরাধ মানুষকে। আওয়ামী লীগের নেতাকর্মী যারা পদ পদবীধারী তাদের কথা বলছি না, যারা নিরপরাধ। সেখানে উনি কিভাবে জামিন পায়, হুম। আবার জামিন এক্সটেন্ড হয়, উনি কিভাবে উনাদের সাথে ঘুরা। আপনারা বলেন যে আমরা ফেসিস্ট, হুম। না, আপনারা উনি বলেন। কিভাবে ওনাদের সাথে ঘুরে যে কথাটা আপনি প্রশ্ন করছেন, এই প্রশ্নটা আমিও খুব মনে হয় যে কিভাবে তিনি হাদির এত ঘনিষ্ঠ হয়ে গেলেন বা তার সাথে আড্ডায় বসে আছেন। এই বিষয়টা কি আবার জামিন পায়, আবার এক্সটেন্ড হয়। ওই জামিন পাওয়ার হাউ? বিষয়টা একে একে আসে। ধরেন বিষয়টা কি এরকম, যেমন আগে ছাত্রলীগের শিবির লুকিয়ে থাকতো, এখন শিবির বা ইনকিলাব মঞ্চ বা এই মানে এই সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে ছাত্রলীগ লুকিয়ে থাকছে। এটা একটা ডিবেট ছিল ছাত্রলীগে সে আছে কিনা। দেখেন, সাদিক কায়েম মতো ছাত্রলীগে ছিল, হুম, ডাকসু জিএস সেটাই ছাত্রলীগে ছিল, বলছিলাম। হুম, হাসনাত আব্দুল্লাহ ছাত্রলীগ করতো, সে প্রকাশ্যে মিছিল দিয়েছে। আর সার্জিসের কথা নাই বা বললাম, সার্জিস তো বঙ্গবন্ধু সম্বন্ধে কি বলেছে কি না বলেছে। এখন আপনি একজন উপস্থাপিকা, আপনি আহ, এখন যদি আপনার রূপ কালকে পাল্টে ফেলেন, তা আমরা তো কেউ কিছু করতে পারবো না, কারণ মনের ভাষা আমরা তো বুঝতে পারি না। বাংলাদেশের ইতিহাসে রাজনীতি করেছে, রাজনীতিতে আমরা দল বদল দেখেছি। হুম। যে আমরা জিয়াউর রহমানের শাসন আমলে, এরশাদের শাসন আমলে যে রাতারাতি মানুষ দল পাল্টে নতুন দলে যোগদান করেছেন, মন্ত্রিসভায় গিয়েছে। কিন্তু এরকম যে আমরা একটি দলের লুঙ্গির নিচে আশ্রয় নিয়ে একটি দলের গুপ্তভাবে সংগঠন করে আবার রাতারাতি খুলস পাল্টে, এটা আমরা অতীতে রাজনীতি তে দেখিনি। এটি সেটাই। আমাদের এটি আমাদের দলের জন্য নতুন অভিজ্ঞতা। হ্যাঁ। এবং আমি মনে করি একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আমরা সরকার সেটি আমরা এই বিষয়টি ধরতে পারিনি, আমরা অনুধাবন করতে পারিনি। এটি আমাদের আরো সতর্ক হওয়া উচিত সতর্ক ছিল। হতে ছিল, মানে তখন আসলে তারা প্রকাশ্যে তারা যেই মতবাদের রাজনীতিটা করতে চায় সেটি তারা প্রকাশ্যে করতে পারতো না, ফলে যেটি বলছিলেন লুঙ্গির নিচে লুকিয়ে তাদেরকে রাজনীতি করতে এটা হয়েছে। আমি আমি এখন আমি এখন ছাত্রলীগ তো আমি আমি প্রকাশ্যে আপনাকে রাজনীতি করতে পারছে না। এ কারণে কি ছাত্রলীগও এখন কোনো রকম লুঙ্গির নিচে লুকিয়ে এরকম, মানে তাদের এখন উপায়টা কি, রাজনীতি করবার জায়গাটা কোথায়, তারাও কি আসলে এই গুপ্ত থাকারই একটা নো টেকনিক নিচ্ছে কিনা? নো ইম্পসিবল। আমরা যদিও ইংরেজ সরকার আমাদের ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, কিন্তু আমরা আমরা ছাত্রলীগের আমাদের কমিটি আছে, আমাদের বিভিন্ন জেলা উপজেলা আমাদের আমরা কেন, আমরা কি আওয়ামী লীগের ইতিহাস আপনি জানেন না? পাকিস্তান আমলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল। আমরা এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায়নি, 75-এর পরে ঘুরে দাঁড়ায়নি। আওয়ামী লীগের হুম, উপরে তো এটি নতুন আঘাত না, এটি বারবার আওয়ামী লীগকে ধ্বংস করার, আওয়ামী লীগকে ব্যঙ্গে দেওয়ার, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। বারবার আওয়ামী লীগ রুখে দাঁড়িয়েছে, আওয়ামী লীগ জেগে উঠেছে, আবারও আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো জেগে উঠবে। কারণ এই দেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চিতে আওয়ামী লীগের রক্তে রঞ্জিত এই বাংলাদেশ। জি। বাংলাদেশের প্রত্যেকটি উন্নয়নে আওয়ামী লীগের অবদান। জি, আওয়ামী সেটি লীগকে সেটি এভাবে সেটি বুঝবেন আপনি না। বলতেই পারেন। কিন্তু ওই যে ওটা যেটি যে প্রকাশ্যে করতে পারছেন না, এখন গুপ্তভাবে করছে কেন? কারণ তিনি যে কেন আমরা ছাত্রলীগের তিনি যে সাবেক ছাত্রলীগ সদস্য সেটির প্রমাণস্বরূপ ফেসবুকে মানে দিচ্ছেন না সাবেক না, কেন সাংবাদিক কেন ফোরকান আমরা আনসারজি। আমরা আমরা কি গুপ্ত সংগঠন? আমরা কেন গুপ্তভাবে করব? কারণ আমরা আপনারা কেন? প্রকাশ্য রাজনীতি করতে পারছেন না তাই। আমরা অবশ্যই আমরা মিছিল দিচ্ছি না, আমরা আমরা স্লোগান দিচ্ছি না, হুম। আমরা রাজপথে আমাদের কিন্তু সেটি কি প্রতিবাদ যথেষ্ট করছি। হচ্ছে? মানে সেটি তো খুব প্রভাব ফেলার মতো হচ্ছে না। আপনি দেখেন, আপনাকে আপনি ট্যাঙ্কের সামনে, গুলির সামনে দাঁড়িয়ে এরপরেও যে আমাদের কর্মীরা যে সাহস দেখাচ্ছে, হুম, আমাদের কর্মীরা, তৃণমূলের নেতা কর্মীরা, বাংলাদেশের মানুষ যে 32 নম্বরে যখন মব, সেখানেও কিন্তু মানুষ ছুটে গিয়েছে। হুম, আমাদের রিক্সাওয়ালা বাই ছুটে গিয়েছে, সাধারণ মানুষ ছুটে গিয়েছে, একজন মহিলা হেনস্থার শিকার হয়েছে। মানুষ কিন্তু জেগে উঠেছে। মানুষ 5 তারিখে যে মোহে আবদ্ধ ছিল আমাদের তরুণ প্রজন্মরা, তারা আস্তে আস্তে বুঝতে শিখেছে যে এই বাংলাদেশে 54 বছর ইতিহাসে কখনো মব কালচার ছিল না। আমরা এই মব শব্দের নামে কেউ পরিচিত ছিল না। যখন সজীবাজের জয় বোধহয় 10 বা 11 তারিখে উনি একটি ইন্টারভিউ বা একটি ভিডিও বার্তায় যখন মবের কথা বলেছিলেন, তখন অনেকে কিন্তু হাসাহাসি করেছিলেন। কিন্তু আজকে বাংলাদেশ এস্টাবলিশড হয়ে গেছে যে আপনার পছন্দ হবে না, আমি আপনাকে পছন্দ করি না, আপনি আপনার মতের বিরুদ্ধে, আপনাকে আমি মব করে ফেললাম।
এবং ট্যাগ দেওয়া হয়েছে। আমাকে একজন ব্যবসায়ী সেদিন ফোন করে বললেন যে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি নিয়ে ওনার অফিসের সামনে গেছেন, গিয়ে ওনাকে মব করছেন। উনি জীবনে আওয়ামী লীগ করেন। আরেকটা জিনিস আপনি ফলো করেন যে একটি দল বা একজন রাষ্ট্রপ্রধান যখন হুম, ক্ষমতায় থাকেন, বা একজন এমপি থাকেন, স্বাভাবিক কারণে অনেকের সাথে অনেকের ছবি থাকতে পারে। হুম। এর জন্য কি তাকে আপনি মব করবেন, তার ব্যবসা দখল করবেন, তার মেয়েকে দর্শন করবেন? না, সেটি তো আপনি কোনোভাবেই আপনি কি সমর্থনযোগ্য নয়। আপনি কি মনে করেন বাংলাদেশে যে অনাচার হচ্ছে, হুম। বাংলাদেশে যে রাহাজানি হচ্ছে, বাংলাদেশে যে সন্ত্রাস হচ্ছে, সবগুলো কি পত্রিকাওয়ালারা লিখতে পারছে? এরশাদ আমলেও তো এরকম হুম। বিধিনিষেধ না, আরোপ সেই ছিল, কিন্তু সমালোচনা আপনি করতেই পারেন জনাব হাবিবুর রহমান হাবিব। কিন্তু আমি যে প্রশ্নটি করছি, যেটি আসলে আপনাদের দিকে যে তীরটা, তিনি যে সাবেক ছাত্রলীগ নেতা তার প্রমাণস্বরূপ উপস্থাপন করছেন সাংবাদিক জুলকার নায়েক স্যার। আমাদের আমাদের ছাত্রলীগের একজন ভাইস প্রেসিডেন্ট আলামিন কিন্তু উনি সব প্রুফ সহ দিয়েছেন। এখন দেখেন, আপনি একজনের নাম যদি লিখে দিয়ে দেন, কালকে আমাকে দিয়ে দিলেন, বললেন যে আপনি তো বিএনপির ওই পোস্ট পদবী, সেটা তো গ্রহণযোগ্য না। ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, ছাত্রলীগ কিন্তু সেটা স্বীকার করেন। আর সেকেন্ডলি হলো, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমরা প্রকাশ্যে আমাদের বাড়ি করে থাকতে পারছি না, সেখানে আহ, কি ওর হাদির সাথে সারাক্ষণ এই ছেলেটি কিভাবে থাকে। তো এগুলা একটি আন্তর্জাতিক মানের তদন্ত যদি করেন, জি, আমাদের যেভাবে যে আসলে ওই স্বরাষ্ট্র যে আপনি বলছিলেন যে লুঙ্গির নিচে লুকিয়েছিল শিবিররা বা তারা, আপনাদের ব্যর্থতা। এখন হয়তো ইরাদের ব্যর্থতা কিনা যে আসলে শনাক্ত করতে পারছেন না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন কেউ প্রশ্ন করলো, উনি কি করলেন, আলু আর পেঁয়াজের হুম, কথা বললেন। আরেকটা জিনিস আমি অবাক হওয়ার বিষয়, আপনি গত 54 বছরে কখনো কি দেখেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রী বলেছে যে আপনারা আহ, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেন? তা আমি লাইসেন্স নিলাম, আমাকে লাইসেন্স, আমাকে এই বন্দুক বা হোয়াট এভার আগ্নেয়াস্ত্রের যে 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 জিনিসটা কিনবো আমরা, সেটি কি প্রশিক্ষণ দিতে হবে না? হুম, তো এটা কি আইনসম্মত? স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। হুম, হুম। এই জন্য তার পদত্যাগেও এখন মানে বেশ সরব সক্রিয় হয়ে উঠেছেন আন্দোলনকারীরা। তার একটা বড় আন্দোলন চলছে তার পদত্যাগেও। আম, এবং এই সরকারের ব্যর্থতা হিসাবেও দেখা হচ্ছে যে কিভাবে খুনি ভারতে আসলে পালিয়ে গেল। এই যে ভারত আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, মানে ভারতে পালিয়ে গেছে বলে একরকম নিশ্চিত হওয়া যাচ্ছে, বা ভারত থেকে বসে যেটি অভিযোগ উঠছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নানান রকম অনলাইনে আলোচনা করছেন, নির্দেশনা দিচ্ছেন, এরকম শক্ত কথাও বলছেন, যে হুঁশিয়ারি হুমকিও দিচ্ছেন, প্রতিশোধের নানা রকম হুমকিও আসে তার কাছ থেকে। এটি আসলে দেশ হিসেবে বাংলাদেশের ভূমিকা কেমন হওয়া উচিত? আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যও ছিলেন, কমিটি, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক যে কমিটির সদস্যও ছিলেন। কেমন হওয়া উচিত যদি আপনাদের সময় এরকমটা হতো? তাহলে আপনারা আসলে কি করতেন? একটুখানি দেখেছিলাম তারেক রহমান লন্ডন থেকে তার কথা বলাই বন্ধ হয়ে গিয়েছিল, মানে গণমাধ্যমে প্রচার প্রকাশ বন্ধ হয়েছিল। এরকমটা যদি হতো, এরকম হুমকি হুঁশিয়ারি ধামকি আসতে থাকতো, তাহলে কি করতো আওয়ামী লীগ? আচ্ছা, আপনি যে বললেন যে ভারতে উনি আশ্রয় নিচ্ছে, আপনার কাছে কোন প্রমাণ আছে? আপনি ফেসবুক দেখে একটি কমেন্ট করলেন বা বললেন, আপনি কি কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ আছে? নাই। হুম, দ্বিতীয়ত দেখেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ, আমরা একটি গণতান্ত্রিক দেশ, আমাদের একটি স্বাধীন দেশ, ভারত একটি স্বাধীন দেশ। আমরা যে কোনো বিষয়ে অতীতে, শুধু আওয়ামী লীগ গভর্নমেন্ট না, অন্যান্য গভর্নমেন্টের আমলে কূটনৈতিক পর্যায়ে আলাপ আলোচনা আমরা কি করলাম। ইউনূস সরকার যেদিনই শপথ নিলেন, পরের দিন কি বললেন যে সেভেন সিস্টার উড়িয়ে দেব। এটা কি এটা কি কূটনীতিক শিষ্টাচারের পর্যায়ে পড়ে? আপনি কি মনে করেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি। না, কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত আসলে অনেক কিছুই হচ্ছে, সেগুলো নিয়ে আমরা অন্য আলোচনাও করি। আপনি যদি শোনেন সেই আলোচনাগুলো, সেগুলো দেখবেন। কিন্তু আপনাকে আমি আসলে এই প্রশ্নটা করছি যে একটা দ্বিতীয়ত, আপনারা কি করতেন, আপনারা কি করতেন যদি এরকমটা ভারতে বসে এরকম হুমকি ধামকি হুঁশিয়ারির বিষয় আসতো? লন্ডনে বসে কথা বলেছিলেন, কথা বলাই বন্ধ হয়ে গেছিল। ভারতে বসে, পার্শ্ববর্তী দেশে যদি বসে এরকম আমাদের হতো, আমাদের তাহলে তো আপনারা কি করতেন? আমাদের তো কথাবার্তা কোনো পত্রিকায়, কোনো টেলিভিশনে, আমাদের তো আপনাদের যে আমাদের গুণদন আহ, কি প্রেস সচিব, উনি তো নিষেধ করে দিয়েছেন আওয়ামী লীগের কোন নিউজ তো পত্র পত্রিকায় টেলিভিশনে আসা তো বন্ধ হয়ে গিয়েছে। আমাদের আমলে কি সালাউদ্দিন সাহেব থাকেন নাই? আমাদের আমলে কি সীমান্তে ধরেন, আমি লন্ডনে এখন আছি, লন্ডনে একজন ক্রাইম করে ফ্রান্সে চলে গেছে, এর জন্য কি ফ্রান্স দায়ী? ফ্রান্সকে কি আপনি দায়ী করতে পারেন? এরকম গ্লোবাল যুগ, না, আমাদের কিন্তু সাথে তাকে প্রায় যদি আশ্রয় দেয়, তাকে যদি দাঁড়ান দাঁড়ান, আশ্রয় সাড়ে প্রশ্রয় দেয়। 1800 কিলোমিটার আমাদের সীমান্ত, হুম, আমাদের 1800 কিলোমিটার সীমান্ত যেতেই পারে। দ্বিতীয়ত, আমরা কি ভারতকে চিঠি লিখেছি ভারতের সাথে এই বিষয়ে
আমরা কি কোনো তথ্য উপাত্ত দিতে পেরেছি, বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ দিতে পেরেছি? না ধরেন এই ফয়সাল খুনি হিসেবে যাকে শনাক্ত করা হচ্ছে তার ব্যাপারে হয়তো এখন আমরা ইমিডিয়েট অবশ্যই, হয়নি, আমি কিন্তু আমি শেখ একটা হাসিনা বা আওয়ামী লীগের যারা পলাতক আমি হিসেবে আমি আইনের একটা চোখে জিনিস, পলাতক হিসেবে আছেন, তারা তো আসলে আইনের চোখে পলাতকই, না তাদের ব্যাপারে এটা তো আইন, চিঠি দেয়া হচ্ছে। না না না, আইনের চোখে পলাতক না। দেখেন, আমি আপনাকে বলি, আমি, আমার দল কোনো হত্যাকাণ্ড সমর্থন করে না। আমরা হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত চাই, আমরা হত্যাকাণ্ডের বিচার চাই, এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। আপনি শেখ হাসিনাকে পলাতক বলেন কেন? শেখ হাসিনাকে কে নিয়ে গেছে? শেখ হাসিনাকে তো সেনাবাহিনী নিয়ে গেছে। শেখ হাসিনার প্রধানমন্ত্রী তো রিজাইন করছেন, মহামান্য রাষ্ট্রপতি কোনো প্রুফ দেখাতে পেরেছেন? উনারা যে সুপ্রিম কোর্টের একটি আদেশ নিয়েছেন, সেদিন তো চিফ জাস্টিস ক্যান্টনমেন্টে ছিলেন। হাইকোর্টের, সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের যারা সম্মানিত বিচারকরা, তারা তো ক্যান্টনমেন্টে ছিলেন। আমাদের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান যে লিস্ট দিলেন, যে 877 সামথিং, এখানে তো লিস্টে ওনাদের নাম ছিল। তাহলে ওনারা ক্যান্টনমেন্ট থেকে কিভাবে সিগনেচার করলেন? আমরা কি চিফ জাস্টিসের কোনো সাক্ষাৎকার নিয়েছি? আমরা কি চিফ জাস্টিসকে জিজ্ঞেস করেছি যে আপনি কি এতে সিগনেচার করেছেন? মহামান্য রাষ্ট্রপতি গত কয়েকদিন আগেও একটি জিনিস বলেছেন। ইন্ডিয়ার একটি, সরি ইন্ডিয়া না, রয়টার্স এর যে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তো কিছুটা জিনিস খুলাসা করে বলেছেন যে ইউনূস সরকারের সাথে ওনার ব্যক্তিগত ভাবে বা কোনোভাবে কোনো সম্পর্ক নেই, অনেক কিছু হচ্ছে উনি জানেন। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি মহামান্য রাষ্ট্রপতি অনেক বিষয় জানেন না, এবং এটা একটা তদন্ত হওয়া উচিত যে উনার কি, উনি যে স্বাক্ষর গুলা করছেন, এগুলা কি ওনার স্বাক্ষর না অন্য কোনো ভাবে এগুলা নেওয়া হচ্ছে, এটার একটা কিন্তু তদন্ত হওয়া উচিত, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। শেখ হাসিনাকে তো সেনাবাহিনী রাষ্ট্রীয়ভাবে দিয়ে এসেছে, ভারতীয় সেনাবাহিনী তো এসে, ভারতীয় হেলিকপ্টার তো শেখ হাসিনাকে নিয়ে যায়নি। জি, শেখ হাসিনাকে কে কিন্তু নিয়ে তিনি গেছে? ভারতে আশ্রিত আছেন, তাকে ভারত আশ্রয় দিয়েছে এবং তিনি সেখানে বসে। আপনি আপনি কোনটা চান? মানুষের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট কি? তার জীবনের নিরাপত্তা। শেখ হাসিনা তো আমাদের মতো অর্ডিনারি মানুষ না, উনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশের 5 বারের প্রধানমন্ত্রী ছিলেন, এদেশের মানুষের জন্য, এদেশের গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। তো আপনি কি চান উনি বাংলাদেশে এই অবস্থায় তখন কি মবের শিকার হতেন? না, আমার চাওয়াটা আপনি, এখানে একদমই ইম্যাটেরিয়াল। আমি শুধুমাত্র আপনাকে প্রশ্নই করছি যে না, শেখ হাসিনা নিরাপত্তার জন্য ভারতে আশ্রয় নিয়েছেন, এটি কোনো মানে এটি একদম স্পষ্ট। কিন্তু আমি প্রশ্ন করছিলাম যে ভারতে থাকা অবস্থায় তিনি এরকম কথা বলছেন, অনলাইনে নানান রকম প্রচারণা চালাচ্ছেন বা হুমকি ধামকির যে প্রসঙ্গটি বলছিলাম সেটি করছেন ভারতে বসে। যদি আওয়ামী লীগ এখন ক্ষমতায় থাকতো, যেহেতু আপনার কাছে বিশেষ করে জিজ্ঞাসা করছি, আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটির সদস্য ছিলেন, তাহলে আওয়ামী লীগের সেই মানে আপনারা বসে কি সিদ্ধান্ত নিতেন যদি পার্শ্ববর্তী দেশ থেকে এরকম আপনাদের। আমি আমি আপনাকে একটা কথা বলি, তারেক রহমান কি ব্রিটেন থেকে বলেন নাই? হ্যাঁ, বলেছেন। তারেক রহমান তো, তারেক রহমান তো 10 বছর বলছেন উনি রাজনীতি উনি করেন নাই। তা আমরা, শুনেন, আমাদের আমলে, আমাদের সময় আমরা কখনো তো এভাবে মানুষকে মিছিল দেওয়ার জন্য আমরা নিষিদ্ধ করিনি। আমরা তো কখনো মানুষের মবের শিকার করিনি। হ্যাঁ, আমাদের সময়ে যে কিছু যেগুলা ভুলভ্রান্তি হয়েছে, আমরা সাথে সাথে তো সেগুলা মাননীয় প্রধানমন্ত্রী আহ, আহ, তদন্তের ব্যবস্থা করেছেন। আমরা আপনার হত্যাকাণ্ডের বিচার করিনি, আমরা বিশ্বজিতের বিচার করিনি। আমরা কি কখনো আইনকে, আইনের গতিকে কি আমরা মাঝপথে বন্ধ করে দিয়েছি? ওই যে একটা ঘটনা আজকে, বলছিলাম না, আজকে একটা যে ঢাকা ঘটনায় তো দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে বন্ধ করে খাবারের দিয়েছেন কি কারণে, শুরুই করেন নাই আমি আইনের গতি। আমি আপনাকে একটা কথা প্রশ্ন করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তফুজ্জুলকে পিটিয়ে হত্যা করা হলো খাবারের কারণে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাসুদকে যে হত্যা করা হচ্ছে, সে কি মানুষ না? তার কি হত্যাকাণ্ডের বিচার প্রফেসর ইউনূস কি কখনো সেটি বলেছেন? জি, সেই প্রশ্নটি আপনি যেমন করতে পারেন, আমরাও করি যখন আমাদের সাথে তাদের সাথে কারোর সাথে কথা বলবার সুযোগ হয়, সেই প্রশ্নটি আমরাও করি। কিন্তু আপনি আপনি এখন উত্তর দেবেন আপনারা আসলে কি করেছিলেন। সেই কাউন্সিলর হত্যার কথা বলছিলাম, সেরকম অনেক হত্যাকাণ্ড আছে, গুনে 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 বলা আমরা যাবে। কিন্তু প্রত্যেকটা জিনিসের আমরা বিচার বিভাগীয় তদন্ত আমরা কি করেছি। হয়েছিল বলেন তো, আমরা কাউন্সিলর, সেই কাউন্সিলর কক্সবাজারের কাউন্সিলর হত্যাকাণ্ডের ঘটনায় যাতে নারায়ণগঞ্জে যে, র্যাব স্যাংশন খেয়ে গেল, কি হয়েছিল নো নো বলেন, তাতে নো, অগ্রগতি শুনেন, কি? নারায়ণগঞ্জে যে সেভেন সেভেন মার্ডার মার্ডার, হলো, হুম হুম। 7 মার্ডারের পরে কি আমরা বিচার করিনি? হ্যাঁ, ওটার বিচার তো সেখানে চলমান সেনাবাহিনীর ছিল। একজন অফিসার কি, সেনাবাহিনীর অফিসার কি পানিশমেন্ট পায়নি? র্যাবের যে হুম হুম দায়িত্বপ্রাপ্ত ছিল। হুম।
জি, কোনোটারই যে বিচার করেন নাই তা তো না, কিন্তু অনেকগুলোরই বিচার করেন নাই, অনেকগুলোই একরকম চেপে গেছে, অনেক কিছু আবার গুমের শিকার হয়েছে, সেগুলো এখন বেরিয়ে আসছে। তো সেগুলো তো হয়েছে নাকি, সেগুলো অস্বীকার করবেন? দেখেন, প্রত্যেকটা গুমে কিন্তু আমরা তদন্ত করেছি। আমরা তো আমাদের বিরুদ্ধে তো অভিযোগ ছিল যে আমরা হুম, সালাউদ্দিন সাহেবকে গুম করেছি, কিন্তু পরে পরবর্তীতে ওনাকে শিলংয়ে পাওয়া গেল। অনেক অনেক গুম গুম হওয়া ব্যক্তিও আবার ফিরে এসেছে। হুম, উন্নত বিশ্বেও কিন্তু এ ধরনের গুমের শিকার অনেকেই হন। আমরা কিন্তু কোনো গুম, ব্যক্তিগতভাবে আমার দল, আমরা কোনো গুম, আমরা কোনো অন্যায় হত্যাকাণ্ড আমরা সমর্থন করি না। প্রত্যেকের পরিবার আছে, তার সন্তান আছে, তার ছেলে আছে, তার মেয়ে আছে। কিন্তু আমরা প্রত্যেকটার কিন্তু এখন অনেকেই নিজে নিজে গুম হয়ে গেছে। হুম। সেটি আপনি কি বলেন? আমি মনে করি যে এই বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা যে তরুণরা যারা আন্দোলন করেছে, যে বাংলাদেশ আমরা যারা তরুণ এমপি, কিংবা আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম, আমরা এই বাংলাদেশের জন্য আমাদের সকল পক্ষকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশটা আমাদের, হুম। এই দেশটা আমরা ধ্বংস হতে দেবো না। আজকে যেটি আমি জি। পত্রিকায় দেখলাম তাহলে যে আপনাদের গত পরিকল্পনাটা কি, সেটা একটু শুনি, যেহেতু আপনি গুম হত্যাকাণ্ডের বিষয়টা অস্বীকার করছেন। মানে এই অস্বীকার করার মাধ্যমে আপনি আসলে মানুষের কাছে এই যে আস্থাভাজন হচ্ছেন কিনা সেটি একটা প্রশ্ন রাখলাম। সাথে, সাথে না, এটা প্রশ্ন আমি করতে চাই আমি কিন্তু আপনারা না, আপনার হ্যাঁ, আমি অস্বীকার করি নাই। আমি যেটা বলছি যে আমরা আমাদের আমলে যে যেগুলা হয়েছে, হুম, আমরা কিন্তু দায় দায়িত্ব অস্বীকার করছি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্ন পত্রিকায় দেখেছেন, সরকারে থাকলে আমাদের অনেক ভুলভ্রান্তি হতে পারে। সেই ভুলভ্রান্তি গুলো শুধরানোর জন্য তো আমরা কার্যকর ব্যবস্থা নিয়েছি। আমরা বিভিন্ন সময় আমাদের দলের এমপিদের বিরুদ্ধেও আমরা, আমাদের একজন এমপি কিন্তু পানিশমেন্ট পেয়েছে, আমাদের মন্ত্রীরা পর্যন্ত, আমরা কিন্তু সেগুলো করেছি, আমাদের নেত্রী করেছে। তো আমি যে জিনিসটা আমি মনে করি যে আমাদের এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো একটি ইনক্লুসিভ ইলেকশন। বাংলাদেশে একটি সুষ্ঠু, হুম। এটি অবাধ, একটি নিরপেক্ষ নির্বাচন, এটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশটাকে তো এই আমরা আমাদের, ঐক্যবদ্ধরা যদি 14, 18, 24-এ হতেন তাহলে নিশ্চয়ই দেশটার এই অবস্থায় এসে পৌঁছাতো না। এই যে দেরিতে। দেখেন, আমাদের যেমন দোষ ছিল, ব্যর্থতা ছিল, তাদেরও দোষ ছিল। হুম, আপনি যদি না আসেন, আপনি যদি 14 ইলেকশনে যদি আসতেন, তাহলে হয়তো আজকে অন্য ইতিহাস বাংলাদেশে লেখা হতো। হুম। সেটি বিএনপির কথা বলছেন, কিন্তু জামাতের তো পরে নিবন্ধনও বাতিল হয়ে গেল, ফলে তারা নির্বাচনও করতে পারল না। বিএনপির প্রতীক নিয়ে কেউ কেউ নির্বাচন করেছে, মানে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। অবস্থা তো আপনাদের সময়ও মানে এরকমটাই। এই ঐক্যবদ্ধ হওয়ার ধারণাটা তখন কেন ছিল না সেটি প্রশ্ন, এবং এই প্রশ্ন যে নির্বাচন যে এখন আপনারা বন্ধের হুঁশিয়ারি দিচ্ছেন, আমি সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের কথা বলছি, বা আওয়ামী লীগের অফিসিয়াল পেজেও দেখা যাচ্ছে নির্বাচন বর্জন, সাথে সাথে বন্ধের হুঁশিয়ারি। এই বন্ধ করে আপনাদের লাভ কি? দেখেন, আজকে বাংলাদেশে যে বিভিন্ন পত্রপত্রিকায় বা বিভিন্ন সংস্থাগুলো যে সার্ভে করেছে রিসেন্টলি, আপনি দেখেছেন যে প্রথম আলো একটি সার্ভে করেছে, যেখানে 70%, 70 to 75% পিপুল বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে দেওয়া উচিত। আমরা যদি ভুল করি, আমাদের যদি কোনো ভুলভ্রান্তি থাকে, জনগণ নির্ধারণ করবে যে আমরা সঠিক ছিলাম না, আমরা আমাদের ভুল ছিল। সেটির পানিশমেন্ট তো পাবলিক দিবে। আপনি একটি রাজনৈতিক দল, যে দলের গ্রহণযোগ্যতা, যে দলের 40 to 45% মানুষের মানুষ যে দলের পক্ষে, প্লাস আমাদের যে সহযোগী, আমাদের যে সাথে যারা দীর্ঘদিন ছিলেন, জাতীয় পার্টি 14 দল সহ বিভিন্ন দলকে আপনি নিষিদ্ধ করছেন। আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী একটি গণতান্ত্রিক দলকে আপনি এভাবে নির্বাচন করতে দিবেন না। সেই নির্বাচন বাংলাদেশের মানুষ তো মেনে নেবে না। জি, এজন্যই কি আপনারা নির্বাচন বানচালের, মানে বাংলাদেশের মানুষ মেনে নেবে না বলেই বানচালের হুঁশিয়ারি দিচ্ছেন, বা দেখেন, বন্ধ বানচাল ওয়ার্ডটা না বলে বন্ধ করা? আমাদের বলা উচিত যে বর্জন। বর্জন তো মানুষ, না, মানুষ যখন ভোট না দিতে শুধু যাবে না, বর্জন তো না, নির্বাচন বন্ধ করার হুঁশিয়ারি দিচ্ছে, যার কারণে সহিংসতারও একটা আপনার আশঙ্কা, আপনার 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 হুঁশিয়ারি মনে দেওয়া আছে হচ্ছে। 96 এর 15ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনে কিন্তু মানুষ যায়নি। হুম। জি, সেটি তো একটা কথা যে বর্জন করুন নির্বাচন, সেটি হতেই পারে। যেমন 24-এও বিএনপি বর্জনের ডাক দিয়েছিল, নির্বাচন বর্জনের ডাক দিয়েছিল। কিন্তু এই যে বন্ধের হুঁশিয়ারি, বা বন্ধ না করলে সহিংস হয়ে উঠতে পারে, সেই হুঁশিয়ারি যে দিচ্ছেন সজীব ওয়াজেদ জয়, আমি সেই প্রসঙ্গটা সহিংসতা তো জানতে চাচ্ছি। আমরা করছি না, উনারাই নিজেরাই মারামারি করছে। আমরা এই বাস্তবতাটা দেখেন, আজকে যদি বাংলাদেশের একটি ক্ষতি হয়, একটি হুম। প্রতিষ্ঠান যদি তাহলে ধ্বংস হয়, আপনারা আসলে করছেনটা কি? মানে আপনারা কি করছেন? সহিংসতা করছেন না, কিছুই করছেন না, কি করছেন?
আমরা 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 একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, গণতান্ত্রিক ভাবে আমরা কাজ করে যাচ্ছি। সেটা কি, আমরা সেই মানুষের গণতান্ত্রিক কাজটা কি? আমরা মানুষের সাথে আমাদের যোগাযোগ, মানুষ প্রতিনিয়ত মানুষ তার বিভিন্ন ভাবে সে প্রতিবাদ করছে, আমরা অনলাইনে প্রতিবাদ করছি, আমাদের বিভিন্ন ভাবে মিছিল দিচ্ছে, মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে এবং মানুষ বুঝতে পেরেছে, বাংলাদেশের মানুষ, যে 5ই আগস্টে পরিবর্তনের বলে প্রফেসর ইউনূস সরকার এসে যে কি লাভ করেছে দেশের জন্য, মানুষের জন্য, সেটা কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝতে পেরেছে। আস্তে আস্তে বুঝতে পেরে, তাহলে এই বুঝতে পারার মানে কনসিকোয়েন্সটা কি হবে মনে হচ্ছে আপনার কাছে? মানে আপনি সামনে কি দেখতে পাচ্ছেন? আমার যেটা মনে হয়, যদি নির্বাচন হয়, সেটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য নির্বাচন হবে। সেই নির্বাচনে ভোটার উপস্থিতি একদম কম হবে হুম। এবং এটি বিশ্বের কাছে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে। আচ্ছা, তারেক রহমান ফিরছিলেন মধ্যে 25শে ডিসেম্বর। আপনি যেখানে থাকেন তিনিও সেখানেই আছেন। আম, মানে এইটা নিয়ে আপনাদের কি অবস্থান, বা তারেক রহমানের ফেরা, বাংলাদেশে ফেরা, এত বছর পরে ফিরছেন, আপনাদের দলীয় কোনো পরিকল্পনা আছে? এটা দলের নীতি নির্ধারকরা বলতে পারবেন। আমি এ বিষয়ে আসলে কিছু জানি না। আমি আমি আপনার মতো এটাই পত্রিকায় দেখেছি যে তারেক রহমান সাহেব যাচ্ছেন 25শে ডিসেম্বর দেশে, এবং আজকেই দেখলাম এটি অনলাইন পত্রিকায় যে উনি ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন। জি। আ, তিনি দেশে গেলে কি দেশের কেমন কোনো পরিবর্তন হবে বলে অনেকে আশা করছেন? কি মনে হয় দেশে গেলে, তিনি এত বছর পরে দেশে যাচ্ছেন? আ, এটা সময় বলে দেবে, 26শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর উনি যখন দেশে যাবেন, টাইম বলছে। হুম। আপনি বলছিলেন যে দেশে মানুষ বুঝতে পারছে, মানুষের আমি জিজ্ঞাসা করছিলাম যে এর আসলে বুঝতে পারার ভবিষ্যৎটা কী, বা আপনারা কেমন দেখতে পাচ্ছেন? আপনি বলছিলেন দেশ, মানে আন্তর্জাতিকভাবে দেশকে আওয়ামী লীগের সময় যেই অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে, তো আন্তর্জাতিকভাবেও আপনারা আসলে কি সমর্থনটা পাচ্ছেন? এখন যে অবস্থায় আপনারা আছেন, খুব কি সক্রিয় হতে দেখছি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বা বিভিন্ন দেখেন, দেশগুলো? 6টি মানবাধিকার সংস্থা কিন্তু বলে দিয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। ব্রিটিশ গভর্নমেন্ট বলেছেন, ইউরোপিয়ান ইউনিয়নের সোচ্চার হয়েছেন, জার্মানির অ্যাম্বাসেডার বলেছেন, এবং রিসেন্টলি বোধহয় কমনওয়েলথের মহাসচিব গিয়েছিলেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগের আমাদের সজীবাদের জয় সহ আওয়ামী লীগের একটি টিমের সাথে ভার্চুয়ালি মিটিং করেছেন। কমনওয়েলথের মহাসচিব স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আওয়ামী লীগ সহ ইনক্লুসিভ নির্বাচন করার জন্য, এবং বিভিন্ন আন্তর্জাতিক এগুলোর যে কি কোনো ইম্প্যাক্ট থাকে? মানে ধরেন এরকম স্পষ্টভাবে তখনও বলতো যে বিএনপি যেন নির্বাচনে আসে, বিএনপিকে ছাড়া নির্বাচন হলে গ্রহণযোগ্য হবে না। মানে যখন আপনারা ক্ষমতায় ছিলেন। তাতে তো কিছু হয় না। আপনারা তো নির্বাচন করেই তা ফেলতে পারতেন। আমি আমি অদম হলে কি আপনি উত্তম হবেন? আমরা যদি অতীত নিয়ে আমরা কন্টিনিউ টানাটানি করি, তা আপনারা যে বলেন যে আমরা খারাপ, আপনারা ভালো, আমি আপনার কথা বলছি না। হুম, হুম। আমি তো উনারা কি প্রমাণ করবেন না উনারা উত্তম? আচ্ছা, মানে এটা আমি অবশ্য আগেও এই কথাটা শুনেছি আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে। তার মানে আপনারা আসলে অধম, উত্তমের কাছ থেকে আপনাদের প্রত্যাশা। না, উনাদের কথা অনুযায়ী যদি আমরা খারাপ থাকি, উনারা ভালো হয়ে থাকার না কেন? আপনাদের কথাটা কি সেটাও জানতে চাইছিলাম। আমি একটু ওই যে নির্বাচন প্রসঙ্গে আন্তর্জাতিক যে কথা বলছিলাম, জিজ্ঞাসা করছিলাম যে ইমপ্যাক্ট আছে কিনা? সম্প্রতি আমরা দেখেছি। অফকোর্স ইম্প্যাক্ট আছে। হ্যাঁ। অফকোর্স ইম্প্যাক্ট আছে। আজকে বিশ্বের দেখেন সকল শীর্ষ পত্রিকা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউ ছেড়েছে, এবং সেখানে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন দেশের যে যারা ডিপ্লোম্যাট, তারা কিন্তু সকলেই বলছে যে আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশন হবে। যে দেখেন, পত্রিকাগুলো ছেপেছে তার বেশিরভাগই কিন্তু পলাতক শব্দটা ইউজ করছে, ফিউজিটিভ। দেখেন, এটা হলো পত্রিকার ভাষ্য, কিন্তু আমি আপনার কথা লজিক ধরলাম, বলা তো কিন্তু এই পত্রিকাগুলোই কিন্তু ছাপিয়েছে হুম। ইন্টারভিউ, যেখানে বাংলাদেশের প্রফেসর ইউনূস সরকার এবং তার মিডিয়া কর্মীরা চেষ্টা করেছে যে বাংলাদেশের কোনো পত্র পত্রিকায় যেন আওয়ামী লীগের নিউজ না আসে, কোনো ইন্টারভিউ যেন না ছাপা হয়। সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল পত্রিকাগুলো করেছে। তো আমি যেটা মনে করি যে আস্তে আস্তে আমাদের যে আন্তর্জাতিক কমিউনিটি গুলো, আমাদের যে বন্ধু রাষ্ট্রগুলো, যারা বাংলাদেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায়, যারা একটি জঙ্গি মুক্ত রাষ্ট্র বাংলাদেশে দেখতে চায়, যারা একটি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চায়, কারণ বাংলাদেশ হলো দেখেন একটি সম্ভাবনাময় দেশ, একটি দক্ষিণ এশিয়ার এক সময় কিন্তু আমাদের আমলেই ইকোনমিক টাইমসে উঠেছিল যে বিশ্বের শক্তিশালী 25টি অর্থনীতির দেশের মধ্যে আমাদের এক দেশটি উঠবে। আজকে সেই অর্থনীতির অবস্থা, আমরা তো গত 2 বছর ক্ষমতায় নেই, তাহলে আজকে অর্থনীতির অবস্থা এত খারাপ কেন? আজকে আইন শৃঙ্খলার অবস্থা এত খারাপ কেন?
আজকে দেশের সকল সেক্টরে মানুষ কেন হাহাকার করছে। আমরা যে সামাজিক কর্মসূচিগুলো রেখে গিয়েছিলাম সেগুলা কেন বন্ধ করে দেওয়া হলো? কেন গত 2 বছরে একটি নতুন প্রকল্প এই গভর্নমেন্ট নিতে পারলো না? কেন আমাদের প্রকল্পগুলো 3 জন ড্রেনের মধ্যে গিয়ে রেড কার্পেট দিয়ে সেখানে উদ্বোধন করতে হয়? কেন আমরা প্রকাশ্যে উনাদের দলের লোকদের মাধ্যমে উপদেষ্টাদের দুর্নীতির খবর আমরা জি। আমাদের এই সন্দেহ সরকারের নিশ্চয়ই অনেক অদক্ষতা, অযোগ্যতার কথা আপনি এখন তুলে ধরতেই পারবেন এবং অনেক কিছুর সাথে একমত হতেও হবে। কিন্তু আপনাদের আন্তর্জাতিক মানে সম্পৃক্ততা এবং সমর্থনের কথা এটা জিজ্ঞাসা করছিলাম। আম মানে হয়েছে তো যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখনও বলেছেন, ক্ষমতা থেকে নেমে যাবার পরেও ভারতে গিয়েও তিনি বলেছেন যে তিনি যদি সেন্ট মার্টিন দিয়ে দিতেন, তিনি যদি এখানে আ মানে ঘাঁটি করতে দিতেন তাহলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন এবং যুক্তরাষ্ট্র একদম স্পষ্ট করে বলেছেন যে যুক্তরাষ্ট্র চায়নি বলে তিনি ক্ষমতায় থাকতে পারেননি। কিন্তু পরে আবার একটা আন্তর্জাতিক গণমাধ্যম যেগুলোর কথা আপনি বলছিলেন সাক্ষাৎকারে বলেছেন যে যুক্তরাষ্ট্র এভাবে তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তিনি মানে কোনো এভিডেন্স বা প্রমাণ সেরকম তিনি দেখতে পান না। মানে অবস্থার পরিবর্তন হলো কি, নাকি এটা আপনাদের কৌশল? দেখেন, মিস্টার ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়, উনি নির্বাচিত হওয়ার পরে বাংলাদেশে কত মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করেছেন সেটা কিন্তু উনি বলেছেন। দ্বিতীয়ত, সেন্ট মার্টিন নিয়ে বিএনপির নেতারা বিশেষ করে বা বাংলাদেশের যারা এই মুহূর্তে বাংলাদেশের আমাদের যারা স্টেক হোল্ডার, যারা বুদ্ধিজীবী, যারা দেশপ্রেমী, সকলেই কিন্তু বলছে যে শেখ হাসিনা ওয়াজ রাইট। যদি শেখ হাসিনা সেন্ট মার্টিন দিতেন, শেখ হাসিনা যদি করিডোরের হুম। ব্যবস্থা করে দিতেন, হয়তো ক্ষমতায় থাকতেন। আজকে শেখ হাসিনা দেওয়ার পরেই কিন্তু মানবিক করিডোরের নামে আহ, আহ, মায়ানমারের সাথে সড়ক যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আজকে আমাদের পোর্টগুলো, এই পোর্টগুলোর আপনি ট্যারিফ কি দেখেছেন? আমাদের আমলে কি ট্যারিফ, আর এখন যে বিদেশি হুম। দের হাতে তুলে দেওয়া হয়েছে সেগুলোর ট্যারিফ। শুনেন, সবকিছুর ঊর্ধ্বে তো দেশটা আমাদের। আপনি ডিবেট করতে পারেন হুম। যে আওয়ামী লীগের আমলে এই এই ভুল ছিল, এই ভালো কাজগুলো ছিল, এই খারাপ কাজগুলো ছিল, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে দেশটা আমাদের। এখন আমরা অতীত নিয়ে টানাটানি করে গত 2 বছরে যদি আমরা দেশটাকে পিছিয়ে দেই, আমাদের যদি আগামী প্রজন্ম, গত কয়েকদিন আগেও আমি দেখলাম পত্রিকায় যে ব্রিটেনের ইউনিভার্সিটিতে, কয়েকটা ইউনিভার্সিটিতে পাকিস্তান এবং বাংলাদেশের স্টুডেন্টদেরকে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। আজকে বিভিন্ন দেশে আমাদের সন্তানরা, আমাদের ছেলেরা ভিসা পাচ্ছে না। আমাদের যে সন্তানদের স্বপ্ন থাকতো যে সে ক্যামব্রিজে লেখাপড়া করবে, সে হুম। হুম। অক্সফোর্ডে লেখাপড়া করবে, তাদের সেই স্বপ্ন আজকে পূর্ণ হচ্ছে না। তো আমরা প্রতিদিন ভয়ে থাকি যে আমেরিকা রিসেন্টলি দেখলাম 19টি দেশের ভিসা বন্ধ করে দিয়েছে, কখন না আমাদের দেশটাও এই নামে, এই লিস্টে নাম উঠে যায়। তো এগুলো নিয়ে আমরা ভয়ে আতঙ্কে থাকি। আমাদের সবকিছু হুম। আহ, মানে এই ভয় আতঙ্কটা আপনাদের সময়ও থাকতো। ওই যে স্যাংশন, আইন শৃঙ্খলা বাহিনীর তো স্যাংশনেই পড়ে গেল। র‍্যাব, সেনাবাহিনীর কর্মকর্তারা অনেকেই মানে সেই ভয় আতঙ্কটা তখনও একরকম কাজ করত। কিন্তু হয়তো খুব সাধারণ মানুষের জন্য সেটা সেভাবে ছিল কিনা জানি না। আমি আসলে এই প্রশ্নটা আপনার কাছে করছিলাম। আপনি মানে সরকারের অনেক সমালোচনার কথা বলছেন। আমি বলছিলাম যে অনেক কিছু আর থাকবে নিশ্চয়ই যেগুলোতে একমত হবার মতো আছে। কিন্তু আপনার কাছে প্রশ্নটি করছিলাম যে অবস্থানের পরিবর্তন হলো কিনা? শেখ হাসিনা তখন যা বলতেন আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া যে সাক্ষাৎকার, তাতে আপনি অবস্থানের পরিবর্তন দেখেন নাকি এটি কৌশল? আমি অবস্থানের পরিবর্তন দেখি না। শেখ হাসিনা আগে যে কথাটা বলেছেন সেটাও যেমনি সত্য, এখনো যেটা বলেছেন এটাও তো সত্য। তখন প্রমাণ দেখতে পাচ্ছিলেন, এখন পাচ্ছেন না কেন? হয়তো নেত্রীর কাছে তখন এখন হয়তো যথাযথ প্রমাণ, যে গত 2 বছরে হয়তো উনি ইনকোয়ারি করে দেখেছেন যে যথাযথ প্রমাণ। তো যথাযথ প্রমাণ ছাড়াই এরকম একটা দেশের বিরুদ্ধে মানে সবচেয়ে শক্তিশালী দেশের বিরুদ্ধে এত দেখেন, অভিযোগ, সেন্ট দেশের মার্টিনের প্রধানমন্ত্রী। ইস্যুটা, সেন্ট মার্টিনের ইস্যু আর আমেরিকার ক্ষমতাচ্যুতের ইস্যুটা দুটো দুটো ডিফারেন্ট বিষয়। সেন্ট মার্টিনটা নিয়ে যে আমাদের যে ষড়যন্ত্র হচ্ছে, সেন্ট মার্টিনটা তো আমাদের দেশের সম্পদ। এটা নিয়ে সকল মহলই বার বলছে যে সেন্ট মার্টিন, ইউনিট সরকার কিন্তু চাচ্ছে যে সেন্ট হুম। মার্টিনটা বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য। এবং এটার কিন্তু আলামত আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের দুটি পোর্ট দেওয়া হলো, এবং আহ, আমরা আম নট শিওর, আমি না দেখে তো বলতে পারবো না যে মানবিক করিডোরের মাধ্যমে, করিডোরের মাধ্যমে যে মায়ানমারের সাথে করিডোর দিয়েছেন কিনা, এটা নিয়ে আমরা মিশ্র রিপোর্ট পাচ্ছি। তো এটা কিন্তু আস্তে 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 এগুলো শুরু করে দিয়েছে। এখন মানুষ কিন্তু প্রতিবাদ করছে।
দেশের মানুষ যারা প্রতিবাদ করছে তারা গ্রেপ্তার হচ্ছে, সাংবাদিক গ্রেপ্তার হচ্ছে, ইউনিভার্সিটির টিচার গ্রেপ্তার হুম। হচ্ছে, সচিব, সাবেক সচিব গ্রেপ্তার হচ্ছে। অনেকেই কিন্তু, অনেক দেশপ্রেমিক অফিসাররা তারা রিজাইন করছে গভর্নমেন্টের জব থেকে। তারা বলছে দেশটা আমাদের আগে, আমাদের দেশকে বাঁচাতে হবে। তো এগুলো অনেক বিষয় যেগুলো শেখ হাসিনা বলেছেন, আস্তে আস্তে কিন্তু সেগুলোই কিন্তু প্রমাণ হচ্ছে। জি, কিন্তু শেখ হাসিনাই আবার বলছেন যে প্রমাণ নাই। মানে যেটা তিনি বলেছিলেন, এখন তার না, কাছে আপনি মনে হচ্ছে তার কোনো বোধহয় প্রমাণ নাই। আপনি বোধহয় ইন্টারভিউটা পুরোটা পড়েন নাই। উনি ইন্টারভিউটা সেন্ট পড়েই মার্টিন বলছি। নিয়ে না, সেন্ট সেন্ট মার্টিন নিয়ে মার্টিন না, উনি সেন্ট মার্টিন না। তিনি বলছেন যুক্তরাষ্ট্র বা বিদেশি মানে না, দেশগুলোর সম্পৃক্ততার তিনি প্রমাণ পান নাই। আমি মানে একটু এই উনি বিষয়ে বলতেছেন। জি, জি, বলেন। জি, সেন্ট মার্টিন প্রসঙ্গে ওটা আসে নাই সেই মানে ইন্টারভিউতে। আমি শেষ প্রশ্নের দিকে যাই যে সম্প্রতি আমরা দেখেছি বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি দিল্লিতে গেছেন, অজিত দোভাল ভারতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠক করেছেন, তারপর কাতার গেছেন, সেখানেও বৈঠক হয়েছে। মানে আমরা জানতে পারছি কী যে বৈঠক হচ্ছে সেটা তো আমরা জানতে পারছি না, কী বিষয়ে কথা হচ্ছে। কিন্তু জানা যাচ্ছে সেখানে আওয়ামী লীগকে রাজনীতিতে আনা বা নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া এরকম আলোচনা হচ্ছে। আপনি কি জানাতে পারেন এরকম কিছু আপনি জানেন? আমি ব্যক্তিগতভাবে জানি না। অজিত দোভালও কখনো ক্লিয়ার করেননি ইন্ডিয়ান প্রেসের সাথে কি কথা হয়েছে, আমি যতদূর হুম। জানি। খলিলুর রহমান সাহেব, উনিও বোধহয় কোনো প্রেসের সাথে বলেন নাই কি কথা হয়েছে। এবং গোপন কথা তো কি কথা হয়েছে আমিও জানি না, আপনিও জানেন না। কিন্তু একটা জিনিস তো এটা সত্য যে বাংলাদেশ আওয়ামী লীগকে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বা বাংলা আওয়ামী লীগের রাজনীতি যে ব্যান করা হয়, এটা কিন্তু না বাংলাদেশের মানুষ মেনে নিয়েছে, না আন্তর্জাতিক সম্প্রদায় মেনে নিয়েছে। কারণ আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্য, আমাদের নেত্রী কিন্তু স্পষ্ট করেছেন যে আমাদের মধ্যে যদি কেউ অপরাধী থাকে, আমাদের যদি কেউ অপরাধ করে থাকে, সেটা বাংলাদেশের আইনে সেটা বিচার অবশ্যই হবে। জি। কিন্তু এখন অপরাধী হিসেবে তাকে সহ স্বরাষ্ট্রমন্ত্রী একদম সবাইকেই অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সেখানেও তো একটা বড় সমস্যার জায়গা আপনি কি থেকে এই বিচার প্রক্রিয়াটা কি দেখেছেন? এই বিচার কি আন্তর্জাতিক মানের হয়েছে? এই বিচারের যে ভিডিও গুলো, ফুটেজ গুলা, এগুলা কি কোনো সত্য? আপনারা রিসেন্টলি টিলু সিদ্দিকীর যে বিচার দেখেছেন, এখানে কি বলা হয়েছে যে টিলু সিদ্দিকী একজনকে হোয়াটসঅ্যাপ করেছে, এই হোয়াটসঅ্যাপের কোনো প্রুফও নেই। এটা কি এটা কি অতীতে বাংলাদেশে এরকম কোনো বিচার হয়েছে? জি। জি, এরকম আসলে বিচারের অনেক বিষয়েই প্রশ্ন উঠছে। সেটি ওঠাটাও খুব মানে স্বাভাবিক বিষয় হয়তো। যাই হোক আমরা নিশ্চয়ই দেখব যে আপনারা আসলে সামনে কী করছেন। আপনি পরিকল্পনার কথা বলছিলেন। নির্বাচন নিয়ে কী হয়, তারেক রহমান ফিরে আসলে আপনাদের অবস্থান কী হয়, অনেকগুলো বিষয় আপনার কাছে সামনের দিনের জন্য প্রশ্ন রেখে গেলাম। নিশ্চয়ই সামনেও আপনার সাথে আমি কথা আমি হবে। শেষ একটা কথা বলি। আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। যদি আওয়ামী লীগকে আমাদের নেত্রী স্পষ্ট বলে দিয়েছেন যে আমাদের ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত আছে, আওয়ামী লীগকে যদি সুযোগ দেওয়া হয়, আমরা আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগের কথা বারবার বলছি, আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিলে আমরা অবশ্যই নির্বাচন করব। এবং আওয়ামী সেই লীগ ৩০০ আসনের মধ্যে সবসময়, আপনি আছেন? না চূড়ান্ত সেটা তো প্রার্থী? আমি জানি না, সেটা তো দলীয় প্রধান জানেন। আচ্ছা, আচ্ছা। অনেক ধন্যবাদ জনাব হাবিবুর রহমান হাবিব। আপনি যুক্ত থ্যাংক হলেন, ইউ সো মাচ। কথা হলে। জি, জি। ধন্যবাদ দর্শক সাথে থাকবার জন্য এতক্ষণ।